সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী যারা রয়েছে তাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়তে যাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কোর্স, যার নাম হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম। এই সিলেবাসটি তুলনামূলক বেশ বড় এবং জটিলও বটে। তো আমরা প্রতি বছরই দেখি যে এই কোর্সটাতে অনেক সংখ্যক স্টুডেন্টরা অসাবধানতা বশত অথবা গুরুত্ব না দেওয়ার কারণে অথবা প্র্যাকটিস কম করার কারণে রেজাল্ট খারাপ করে বসে। তো যদি এটাকে স্টাডি করা যায় খুব সুন্দরভাবে এবং লিখে লিখে বারবার যদি প্র্যাকটিস করে এটাকে স্টাডি করা যায়, আমার মনে হয় এটাতে প্লাস তোলা খুব একটা কঠিন হবে না। তো সেই উদ্দেশ্যকে নিয়ে আমরা এই কোর্সটি শুরু করতে যাচ্ছি। কোর্সটির যে ম্যাটেরিয়ালসের মধ্যে সিলেবাস রয়েছে সেটি নিয়ে আমরা একটু প্রাথমিকভাবে আলোচনা করব, তারপরে আমরা মূল চ্যাপ্টারে চলে যাব। তো বরাবরের মতো অন্য সবগুলো কোর্সের মতো এটা তো 100 মার্কস 4 ক্রেডিট, এবং এখানে যে কনসেপ্টগুলি রয়েছে সেটি সম্পর্কে একটু আমরা আলোচনা করব। দেখো, এখানে চ্যাপ্টার 1 এ রয়েছে ব্রড কনসেপ্ট অফ দ্য মেকানিজম অফ দ্য ফলোইং ক্লাসেস অফ অর্গানিক রিঅ্যাকশনস। এখানে রয়েছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এবং স্যাচুরেটেড কার্বন সম্পৃক্ত যৌগগুলোর মধ্যে। তারপরে রয়েছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রয়েছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, রয়েছে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। অধ্যায় 2 এ রয়েছে অ্যাডিশন, 3 এ রয়েছে এলিমিনেশন, 4 নম্বরে রয়েছে মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, 5 নম্বরে রয়েছে কনফরমেশনাল অ্যানালাইসিস, 6 নম্বরে মলিকুলার অরবিটাল থিওরি এবং 7 নম্বরে অরবিটাল সিমেট্রি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশনস। তো প্রত্যেকটি অধ্যায়ই খুবই গুরুত্বপূর্ণ, বরং প্রথমে একটা অধ্যায় বা 1.5টা অধ্যায় থেকে খুব অল্প অল্প প্রশ্ন আসে। মূলত 1-এর 2, 1-এর 1 এই চ্যাপ্টারগুলো থেকে আমরা পড়া শুরু করব এবং প্রতিটি অধ্যায় আমি বলবো গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে কোনো অধ্যায়কে বাদ দিয়ে বা কম গুরুত্বপূর্ণ মনে করে পড়াটাকে চালু রাখার বা বাছাই করার কোনো সুযোগ নেই। তো আমরা এক্ষেত্রে পূর্ব কবির পাবলিকেশনের যে রিঅ্যাকশন মেকানিজম বইটি রয়েছে সেটি নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। চলো আমরা অধ্যায় 1 শুরু করি। এই অধ্যায়ের নাম হচ্ছে জৈব বিক্রিয়ার ক্রিয়া কৌশলের সাথে সম্পর্কিত কয়েকটি মৌলিক বিষয়। এখান থেকে তেমন কোনো প্রশ্নই হবে না, শুধু আমরা মৌলিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন ধরো জৈব বিক্রিয়া ও শ্রেণী বিভাগ, জৈব বিক্রিয়ার কৌশল, এগুলো। দেখো বলছে জৈব বিক্রিয়া কাকে বলে। অজৈব বিক্রিয়া ঘটে থাকে আয়নের মাধ্যমে, কিন্তু জৈব যৌগ সাধারণত আমরা জানি প্রধানত সমযোজী হয় এবং নন পোলার হয়, তাই এদের বিক্রিয়াটা মূলত আণবিক প্রকৃতির হয়। তো এইভাবে জৈব বিক্রিয়া একটা বিকারক জৈব যৌগের থাকে যাকে আমরা বলি সাবস্ট্রেট, এবং যা আক্রমণ করে যার উপরে সে হচ্ছে সাবস্ট্রেট। একটা জৈব বিক্রিয়াকে আমরা এইভাবে ফরম্যাট করতে পারি যে আক্রমণকারী বিকারক বা অ্যাটাকিং রিয়েজেন্ট এবং আক্রান্ত জৈব যৌগ, এটা হচ্ছে সাবস্ট্রেট। তাহলে বিকারকটাই জৈব যৌগকে আক্রমণ করবে একটা শর্তের অধীনে, ফলে আমরা প্রোডাক্ট পাবো। কখনো কখনো বাই প্রোডাক্টও পেতে পারি। তো শ্রেণী বিভাগ করতে গেলে এগুলো আমাদের আগেরই মনে হয় জানা আছে সবাই, যে প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন, অপসারণ বিক্রিয়া এবং পুনর্বিন্যাস বিক্রিয়া, এগুলো হচ্ছে জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা জানি শুধুমাত্র একটা বিদায়ী গ্রুপ চলে যায় এবং আরেকটা অংশ এসে অ্যালকেনের সাথে যুক্ত হয়, সেটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে অসম্পৃক্ত যারা, তাদের ক্ষেত্রে সংযোজন বিক্রিয়াটা প্রযোজ্য, কারণ এখানে পাই বন্ধন থাকে। এই পাই বন্ধনটি ভেঙে যায় এবং ভেঙে গিয়ে এই 2টা কার্বনে 2টা মূলক প্রবেশ করে বা 2টা অংশ প্রবেশ করে, শুধুমাত্র যুক্ত হয় বলে এর নাম হচ্ছে যুত বিক্রিয়া। তারপর হচ্ছে অপসারণ বিক্রিয়া। আমরা জানি এখান থেকে শুধুমাত্র অপসারিত হবে, একা বিদায়ী গ্রুপ চলে যাবে, অথবা কোনো একটা নিউক্লিওফাইলের প্রভাবে বাকি অংশের অপসারণ ঘটবে, এখানে কেবল অপসারণ করবে। পুনর্বিন্যাস আমরা জানি কেউ আসবেও না যাবেও না, শুধুমাত্র পরমাণু বা মূলকরা পুনর্বিন্যস্ত হবে এবং একই আণবিক সংকেত বিশিষ্ট নতুন যৌগ তৈরি করলে তাকে আমরা বলবো পুনর্বিন্যাস বিক্রিয়া। কেমন? তারপরে হচ্ছে জৈব বিক্রিয়ার কৌশল। এগুলো জাস্ট একটু রিডিং পড়বা, এটা সবারই জানা আছে যে আক্রমণকারী বিকারক, এটাকে আমরা বলি অ্যাটাকিং রিয়েজেন্ট। কাকে অ্যাটাক করে? সাবস্ট্রেটকে অ্যাটাক করলে শর্তের অধীনে উৎপাদ পাওয়া যায়। ঠিক আছে? তো এরকম অনেক বিক্রিয়া আমরা পড়েছি বা সামনেও পড়বো। দেখো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, যেটা বিয়োজিত হয়ে একটা নিউক্লিওফাইল এবং একটা ইলেকট্রোফাইল তৈরি করেছে। তারপর নিউক্লিওফাইলটা এই কার্বোক্যাটায়নে আক্রমণ করে উৎপাদ তৈরি করেছে। ঠিক আছে?
তারপরে রয়েছে কার্বন কার্বন বন্ধন ভাঙন। আমরা এটাও জানি যে কার্বন কার্বন যেহেতু সমযোজী যৌগ, তাই এই বন্ধনটা সহজেই ভেঙে যেতে পারবে যদি এটা ওই রকম বিভাজনের জন্য যথেষ্ট পরিমাণ অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হয়। তো সুষম বিভাজনটা হয় সাধারণত অল্প পরিমাণ শক্তির কারণে। তখন এই বন্ড ইলেকট্রন যারা থাকে সেগুলো যার যার কার্বনে চলে যায়। এটাকে আমরা বলি সুষম বিভাজন বা সমবিভাজন। কখন হয় এটা? সমান্তরিত ঋণাত্মকতা যদি থাকে তাহলে সাধারণত এটা ঘটে। আর যদি সমান্তরিত নাও হয় সেক্ষেত্রে গ্যাসীয় অবস্থা এবং অপোলার দ্রাবকে এই ঘটনাটা ঘটতে পারবে। এবং এটির জন্য অল্প পরিমাণ তাপ শক্তি, আমি বলেছি অতিবেগুনি রশ্মির প্রভাবে এই ক্লোরিন অণু সমবিভাজনটা ঘটছে। এই দেখো সমবিভাজন ঘটেছে, দুইটা ফ্রি রেডিকেলে পরিণত হয়েছে। তাহলে এই যে যার যার ইলেকট্রন নিয়ে নিল এই অবস্থা ক্লোরিন, এই ফোঁটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে তার ফ্রি রেডিকেল, অর্থাৎ একটি ইলেকট্রন সে ধারণ করে আছে, বিজোড় ইলেকট্রন বা একটি ইলেকট্রন সে ধারণ করে আছে। আর যদি অসম বিভাজন হয় বুঝতে হবে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য রয়েছে, ফলে ইলেকট্রন একজন একদিকে টেনে নিয়ে গেছে এবং অন্য জনের কাছে ইলেকট্রনের ঘাটতি পড়েছে। ফলে ইলেকট্রন দুইটা একই দিকে চলে যাবে, সে মাইনাস হবে, এবং যার দিক থেকে চলে যাবে সে প্লাস হবে। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে এ এর দিকে চলে যাওয়ার কারণ হলো এ এর তড়িৎ ঋণাত্মকতার মান বি এর চেয়ে বেশি। ঠিক আছে, ঠিক একইভাবে এটাকেও দেখানো হয়েছে। তারপরে রয়েছে কার্বোক্যাটায়ন। আমরা জানি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেটে কি হয়, সাবস্ট্রেট একটা বিদায়ী গ্রুপ টুপ থাকে, সে চলে যায়, ফলে সেটি কার্বনিয়াম আয়নে পরিণত হয়। তো মিথাইল কার্বোক্যাটায়ন, ইথাইল কার্বোক্যাটায়ন, এগুলোকে আমরা বলি কার্বনিয়াম আয়ন। আর কার্বন আয়ন কোনটা? যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন। তার মানে এখানে কার্বোক্যাটায়নটা হলো কার্বনের উপর ধনাত্মক চার্জ থাকবে, তাই কার্বোক্যাটায়ন। আর কার্বন আয়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত যে কার্বন, সেটি কার্বন আয়ন। তো এটা হতে পারে কখন? যখন দেখা যাবে যে কার্বনের চেয়ে কম তড়িৎ ঋণাত্মক কেউ যুক্ত আছে, ফলে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে কার্বন নিজে তার দিকে ইলেকট্রন টেনে সে মাইনাস হয়ে যাবে। তা আক্রমণকারী বিকারককে আমরা দুইটা ভাগে মেইনলি ভাগ করতে পারি, যে কারা আক্রমণ করে, অ্যাটাকিং রিয়েজেন্ট হিসেবে কারা পরিচিত। দুই রকম প্রজাতি আছে, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল, এবং একটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী বা নিউক্লিওফাইল। তো ইলেকট্রন আকর্ষী বিকারক কারা? যাদের ইলেকট্রনের ঘাটতি থাকে, তাই তারা ইলেকট্রনের প্রতি আসক্তি প্রকাশ করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে। তার মানে এই ইলেকট্রন আকর্ষী বিকারক যারা, তারা আক্রমণ করে ঠিকই, কিন্তু ইলেকট্রন গ্রহণ করার জন্য আক্রমণ করে, ইলেকট্রনকে গ্রহণ করার জন্য সে আক্রমণ করে, জন্য তাকে বলা হয় ইলেকট্রোফাইল। এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এটা আবার দুই প্রকার, এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল। এই যে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল, এটা তৈরি হইতে পারে কখন? যদি এই ই এর সাথে অন্য যে যুক্ত থাকবে তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, তাহলে এই ই প্রতীক যেটা, সেটা ঘাটতিতে পড়ে যায় এবং এটি হয়ে যায় ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল। আর এই ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল সবসময় এই কার্বন আয়নকে আক্রমণ করবে, কারণ কার্বন আয়ন হচ্ছে ঋণাত্মক আধানের, আর এই যে ইলেকট্রোফাইল এটা হচ্ছে ধনাত্মক আধানের। তাই স্বভাবতই ধনাত্মক আধানটা ঋণাত্মক কাউকে আক্রমণ করবে, এবং আক্রমণ করে ওইখান থেকে ইলেকট্রন সে গ্রহণ করবে। আমি আগেই বলেছি সে আক্রমণ করবে ইলেকট্রন গ্রহণ করার জন্য। ঠিক আছে, তো এরকম কিছু ইলেকট্রোফাইলের নাম দিয়ে দিয়েছে, এগুলো সম্পর্কে আমরা আগেই কম বেশি পরিচিত, এগুলো আমরা সামনেও পাবো। প্রথম ইলেকট্রোফাইল হলো এখানে কোনো চার্জ থাকবে না, কেবলমাত্র ইলেকট্রন ঘাটতি আলা যে সকল যৌগ আছে, অর্থাৎ অষ্টক পূরণ হয় নাই অথবা অষ্টক সংকোচনের উদাহরণ হিসেবে যাদেরকে আমরা নিয়েছিলাম, তারা সাধারণত এরকম প্রথম ইলেকট্রোফাইল দেয়। অথবা এটাকে অন্যভাবে প্রকাশ করা যায়, এটাকে বলতে পারি আমরা লুইস অ্যাসিড, কারণ এখানে একজন ইলেকট্রন তার গ্রহণ করার সুযোগ থাকে, তাই এটাকে আমরা বলবো লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড যারা, তারাই মূলত এখানে প্রথম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। লুইস অ্যাসিড যারা, তারাই প্রথম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, যে এলিমেন্ট ট্রাইফ্লোরাইড, বোরন, ফেরিক্লোরাইড, ফেরিক নাইট্রেট, এরকম কিছু কিছু আছে, একটু দেখবা। তারপরে আছে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক। এটা ঠিক আগেরটার উল্টা, ধনাত্মক কেন্দ্রের দিকে সে আকর্ষণ অনুভব করবে এবং ইলেকট্রন গিয়ে সে কি করতে পারবে? দান করতে পারবে। তার মানে ইলেকট্রন দান করার জন্য এই নিউক্লিওফাইল আক্রমণ করে। এটা দুই ধরনের, ঋণাত্মক নিউক্লিওফাইল অর্থাৎ যেটাতে মাইনাস চার্জ থাকবে, আর একটা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, যেটিতে শুধুমাত্র লোন পেয়ার ইলেকট্রন থাকবে। কি থাকবে? লোন পেয়ার ইলেকট্রন থাকবে। এই যে লোন পেয়ার, প্রত্যেকটাতে দেখো লোন পেয়ার ইলেকট্রন আছে। তো লোন পেয়ার ইলেকট্রন ধারী যারা ইলেকট্রন দান করতে পারে তাদেরকে আমরা বলবো প্রশম নিউক্লিওফাইল। কেমন? তো প্রশম নিউক্লিওফাইল এখানে একটা ভাবে দিয়েছে যে ঋণাত্মক নিউক্লিওফাইল আর প্রশম নিউক্লিওফাইল। এই যে উদাহরণ আমি একটুকে বললাম, অ্যামোনিয়া, পানি, অ্যালকোহল, প্রত্যেকটাতেই দেখো লোন পেয়ার আছে, তাই এরা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। এই উদাহরণ দিয়েছে এখানে, এটা একটু দেখতে হবে। তার অণুতে ইলেকট্রনের স্থানান্তর, এগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, এগুলো মনেই আছে আমাদের, খুব সময় একবার পড়লেই
সবার মনে পড়ে যাবে। হ্যাঁ, তো এই ইলেকট্রন স্থানান্তর মোটামুটি 3-4টা উপায় হতে পারে। যেমন আবেশী প্রভাব। আবেশী প্রভাব কোনটা? কার্বনের সাথে অধিক তড়িৎ বা তার সাথে যে পরমাণুটা যুক্ত আছে তার তড়িৎ মান কম নাকি বেশি, তার উপর ভিত্তি করে আমরা এই আবেশী প্রভাবকে ব্যাখ্যা করব। তো এখানে দেখো, এই যে ক্লোরিন হচ্ছে তড়িৎ বেশি এই কার্বনের চেয়ে, তাই ক্লোরিন এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে সে ডেল্টা মাইনাস হয়েছে, আর এটা ডেল্টা প্লাস হয়েছে, এটা প্লাস, এটা প্লাস। তার মানে এই যে ইলেকট্রন টেনেছে এটা মোটামুটি 1, 2, 3 কার্বন পর্যন্ত এটি বজায় থাকে। তাই এটাকে আমরা বলবো আলফা, এটাকে বলবো বিটা, এটাকে বলবো গামা টাইপের কার্বন। তো এটা দুই ধরনের হয়। আমরা বলেছি যে কার্বন এবং তার সাথে যুক্ত পরমাণুর তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য অনুযায়ী আবেশী প্রভাব নির্ধারিত হয়, এবং এটা দুইভাবে হয় বলে এটা আমরা বলবো একটা ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। যদি এই ক্লোরিনের দিকে না গিয়ে যদি কার্বনের দিকে ইলেকট্রনটা আসে, অর্থাৎ তার সাথে যুক্ত যে গ্রুপ তার তড়িৎ-ঋণাত্মকতার মান যদি কম হয় কার্বনের চেয়ে, তাহলে কার্বনের দিকে ইলেকট্রন সরে যাবে এবং সেটাকে আমরা বলবো ধনাত্মক আবেশী প্রভাব। আর যদি ঠিক উল্টাটা হয়, কার্বন থেকে ইলেকট্রন দূরে সরে যায়, তাহলে আমরা সেটাকে বলবো ঋণাত্মক আবেশী প্রভাব। যেমন এখানে দেখিয়েছে কার্বন থেকে ইলেকট্রন দূরে ক্লোরিনের দিকে সরে যাচ্ছে, যে ইলেকট্রনের দিক চলার দিকে এদিকে, কারণ এটার বেশি তড়িৎ-ঋণাত্মকতা, তাই এটাকে বলবো আমরা মাইনাস আই, মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট। হ্যাঁ, আর যদি তার সাথে কার্বনের দিকে এসে যুক্ত হয় তাহলে আমরা তাকে বলবো প্লাস আই ইফেক্ট। ঠিক আছে, এই যে কার্বন থেকে চলে যাচ্ছে তাই এটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট, আর কার্বনের দিকে আসতেছে তাই এটাকে বলবো আমরা প্লাস আই ইফেক্ট। মেসোম্যারিক প্রভাব দেখো, মেসোম্যারিক প্রভাব একমাত্র বর্ধিত শিকড় যেখানে কনজুগেট পাই বন্ধন আছে সেখানে এটা কার্যকরী হয়, এবং কনজুগেট পাই বন্ধন আছে বলেই একটা পরপর পাই বন্ধন আছে এমন বুঝতে হবে। দেখছো, একটা পরপর পাই বন্ধন আছে, তো এতে পাই ইলেকট্রন সমূহ সঞ্চালিত হয় এবং এই ক্ষেত্রে একাধিক অনুরণিত কাঠামো তৈরি হয়। এগুলো সব অনুরণিত কাঠামো। ঠিক আছে, তাহলে মেসোম্যারিক প্রভাব প্লাস এম বা মাইনাস এম দ্বারা প্রকাশ করা হয়। প্লাস এম কখন হবে? যদি কার্বনের দিকে ইলেকট্রন চলে আসে তাহলে প্লাস এম, আর যদি কার্বন থেকে ইলেকট্রন সরে যায় তাহলে তাকে আমরা বলবো মাইনাস এম। যেমন এখানে উদাহরণ দিয়েছে কার্বনের কাছে ইলেকট্রন আসছে। হ্যাঁ, কার্বনের কাছে ইলেকট্রন এই লোন পেয়ার থেকে আসছে, তাই এটাকে আমরা বলবো প্লাস এম ইফেক্ট। আর এই উদাহরণটাতে দেখো যে এরকম আরেকটা উদাহরণ আছে যে কার্বন থেকে যদি ইলেকট্রন সরে যায় তাহলে তাকে আমরা বলবো মাইনাস এম ইফেক্ট। এগুলি আসবে না, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া তোমাদের। ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক এর প্রভাবে যদি কার্বন 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 দ্বিবন্ধনে বা পাই বন্ধনটা ভেঙে গিয়ে যে কোনো একদিকে সরে যায় এবং সেটা ক্ষণস্থায়ীভাবে, সেটা কি ক্ষণস্থায়ীভাবে যদি সরে যায় তাহলে সেটাকে আমরা বলবো এই ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব। তো ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব খুবই ক্ষণস্থায়ী হয়। যদি এই যে আমরা বিকারক যদি সরিয়ে নেই তাহলে এই ক্ষমতা আর থাকে না, সেটা আবার আগের অবস্থায় চলে আসে। হাইপার কনজুগেশন আছে, দেখো এই যে আলফা কার্বন যেখানে থাকবে, এই যে আলফা অবস্থানে কোনো কার্বন কার্বন দ্বিবন্ধনে আলফা অবস্থানে বা কোনো অকার্বনীয় মানে আলফা অবস্থানে যদি কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তার মানে আলফা অবস্থানে যদি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তবে ওই অ্যালকাইল মূলকের কার্বন হাইড্রোজেন একক বন্ধন থেকে সিগমা ইলেকট্রন দ্বিবন্ধনের দিকে বা কার্বনীয় আয়নের দিকে সঞ্চালিত হয়। তার মানে এই যে দেখো দ্বিবন্ধনের দিকে ইলেকট্রনটা কিন্তু সঞ্চালিত হয়েছে, ফলে এই একটা হাইড্রোজেন এখান থেকে মুক্ত হয়ে প্রোটন হিসেবে মুক্ত হতে পারছে। আবার এখানেও ঠিক একইভাবে এই যে এটা, মানে এটা কার্বনের ইলেকট্রন ঘাটতিতে পড়েছে, তখন এইখান থেকে ইলেকট্রন এখানে দিয়ে হাইড্রোজেনটা ইলেকট্রনহীন হয়ে চলে গেছে, এই যে প্রোটন হিসেবে চলে গেছে। তাহলে এখানে একটা দুইটা তিনটা হাইড্রোজেন আছে এইরকম সিস্টেম, তাই এটাকে আমরা বলবো 3H সিস্টেম। জাস্ট একটু দেখে নিবা, এগুলো আসবে না পরীক্ষায়। তারপরে আমরা যে বিক্রিয়া কৌশলের শ্রেণী বিভাগ, এখানে আমরা 4 ধরনের জৈব বিক্রিয়া সাধারণত দেখব, ফ্রি রেডিক্যাল এবং পোলার আয়নিক কৌশল। ফ্রি রেডিক্যাল হচ্ছে আমরা দেখেছি একটু আগে যে এখানে ফ্রি রেডিক্যাল ইলেকট্রন একটা এদিকে চলে গেছে, একটা ইলেকট্রন এদিকে চলে গেছে, ফলে ফ্রি রেডিক্যাল বানানোর পরে সেটা অন্য একটা বিকারককে আক্রমণ করে নতুন যৌগ তৈরি করবে। এগুলো জাস্ট দেখে নেবে, এগুলো দরকার হবে না। হাইপার কনজুগেশন এর চেয়ে গুরুত্বপূর্ণ জটিল জিনিস আমাদের সামনে রয়েছে। বিক্রিয়া কৌশলের শ্রেণী বিভাগ, ফ্রি রেডিক্যাল বিক্রিয়া কৌশল এবং পোলার বা আয়নিক বিক্রিয়া কৌশল। আমরা 4 ধরনের জৈব বিক্রিয়া, মূলত 2 ধরনের কৌশলে ঘটে। বিক্রিয়া কোনগুলি? ওই যে প্রতিস্থাপন, সংযোজন, পুনর্বিন্যাস এবং অপসারণ বিক্রিয়া। 4 ধরনের বিক্রিয়া 2টা কৌশলে ঘটে। একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল কৌশল যেখানে ইলেকট্রন ভাগাভাগি করে, এবং পোলার বা আয়নিক কৌশল যেখানে ইলেকট্রন লেনদেন করে, একজন নিয়ে নেয় আরেকজন শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। তো ফ্রি রেডিক্যাল বিক্রিয়া কৌশলে যেটা আমরা একটু আগে দেখেছি, তো তেমন একটা প্রয়োজন হবে না।
আর তারপর আছে পোলার বিক্রিয়া কৌশল। পোলারিটি তৈরি হবে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অথবা ইলেকট্রন আকর্ষণ সংযোজন বিক্রিয়ার মাধ্যমে পোলারিটি তৈরি হবে। হ্যাঁ, পোলারিটি মানে হচ্ছে প্লাস মাইনাস প্রান্ত তৈরি হবে। তারপরে কিছু প্রতীক টতীক দেখাইছে, এগুলো জাস্ট দেখে নিবা, এখানে কিছুই নাই, এই অধ্যায় আর কিছুই নাই তেমন একটা। আমরা চলে যাব তার পরবর্তী অধ্যায়। ঠিক আছে, তো অধ্যায় 2-এ দেখো রয়েছে আমাদের, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আমরা শুরু করলাম, সম্পৃক্ত কার্বনে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে এবং এখানে বিক্রিয়াটা হবে একটি প্রতিস্থাপন বিক্রিয়া এবং কার মাধ্যমে বিক্রিয়াটা শুরু হবে, একটা নিউক্লিওফাইলের মাধ্যমে এই বিক্রিয়াটা শুরু হবে বা একটা কেন্দ্রাকর্ষী বিকারকের মাধ্যমে সম্পৃক্ত কার্বনে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা শুরু হবে। ঠিক আছে, তো এটা কিভাবে হবে চলো আমরা দেখি। এখানে খুবই গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যেমন এই যে SN1 SN2 অ্যালিফেটিক প্রতিস্থাপন বিক্রিয়ার শ্রেণী বিভাগ রয়েছে, SN1 কোষীয় শক্তিচিত্র, বিক্রিয়ার হার, তারপরে বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন SN2 রয়েছে, তারপরে এই প্রশ্নটা রয়েছে, এটা প্রায় আসে, তারপরে পোলারিটির প্রভাব, বিদায়ী গ্রুপের প্রভাবে যে এই প্রশ্নটা প্রায় আসে, প্রতিবেশী গ্রুপ নিয়ে একটা প্রশ্ন আসে, তারপরে এই প্রশ্নটা প্রায় আসে। এই ধরনের গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলি এই চ্যাপ্টারে রয়েছে। তো প্রথমে রয়েছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা বুঝেছি অন্তত যে কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা সংঘটিত কোনো প্রতিস্থাপন বিক্রিয়াকে বলবো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক যাই বলি। যেমন অ্যালকাইল হ্যালাইডকে ক্ষারীয় আদ্রে বিশ্লেষণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা খুবই পরিচিত একটা কমন বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড যদি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে যদি এই যে ক্ষারীয় আদ্রে বিশ্লেষণ করা হয় তাহলে এই এক্স বের হয়ে যায় এখান থেকে এবং ওএইচটা প্রবেশ করে, ফলে সেটি অ্যালকোহলে পরিণত হয়ে যায়। না তো এইভাবে বিক্রিয়াটা হয়ে থাকে। তো এরকম কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দুই ধরনের আমরা জানি, SN1 এবং SN2। তো রয়েছে অ্যালিফেটিক প্রতিস্থাপন বিক্রিয়ার শ্রেণী বিভাগ। অ্যালিফেটিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি কি টাইপের হয়, এখানে কোনো এক্সাম্পল দিয়েছে যে এখানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া একটি কেন্দ্রাকর্ষী বিকারক একটি সাবস্ট্রেট এবং প্রতিস্থাপনকে আক্রমণ করে। কেন্দ্রাকর্ষী বিকারক যেমন একজোড়া ইলেকট্রন সাবস্ট্রেট নিয়ে আসে, অন্যদিকে তেমনি বিদায়ী গ্রুপ একজোড়া ইলেকট্রন সাবস্ট্রেট থেকে নিয়ে যায়। তার মানে যে আক্রমণ করে সে একজোড়া ইলেকট্রন নিয়ে আসে, আর যখন বিদায়ী গ্রুপ চলে যায় সাবস্ট্রেট থেকে তখন সে একজোড়া ইলেকট্রনকে নিয়ে যায়, ফলে সবকিছু ব্যালেন্স হয়, সমান সমান হয়। তো কেন্দ্রাকর্ষী বিকারকটি ওয়াই প্রশমিত হতে পারে বা নেগেটিভ চার্জযুক্ত হতে পারে, যেহেতু নিউক্লিওফাইলকে আমরা দুই ভাবে পড়েছি, একটা হচ্ছে নেগেটিভ চার্জের আর একটা হচ্ছে চার্জ মুক্ত প্রশম। তো এখানে সেরকম এক্সাম্পল কিছু দিয়েছে, এই যে চার্জযুক্ত, প্রশমিত, চার্জযুক্ত, হ্যাঁ, এগুলো দিয়ে এক্সাম্পল দিয়েছে। তো এটা শ্রেণী বিভাগ, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন ক্রিয়া পদ্ধতি শ্রেণী বিভাগ 3 টাইপের হয়, 1, 2 এবং 3। একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2, একটা হচ্ছে SNI। আইটা আমাদের জন্য নতুন, তবে তেমন গুরুত্বপূর্ণ নয়। SNI মানে আই দিয়ে ইন্টারনাল বুঝিয়েছে, নিজের ভিতরেই এরকম প্রতিস্থাপন বিক্রিয়ার একটা কৌশল ঘটে। SN1 সম্পর্কে আমরা খুব নতুন কিছু পড়বো না, কারণ এটা আমাদের আগের পড়া আছে, ফার্স্ট ইয়ারে পড়েছি, থার্ড ইয়ারে পড়েছি, এইভাবে অনেক জায়গাতে আমরা এটা পড়েছি। তো একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া গতি নির্ভরশীল হয় বলে এটাকে SN1 বিক্রিয়া বলে। এই 1 দিয়ে বোঝায় কেবলমাত্র একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপরে এই বিক্রিয়ার বেগটা নির্ভরশীল, তাই। তো এটা বৈশিষ্ট্য আমরা জানি 2 ধাপে হয়, এটা প্রথম ক্রমের বিক্রিয়া এবং বিক্রিয়ার সক্রিয়তা সেটা এরকম হয় যে অর্থাৎ 3 ডিগ্রি বা টারশিয়াইটে সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে মিথাইল হ্যালাইড। পোলার দ্রাবক SN1 কৌশলে ঘটে, কারণ পোলার দ্রাবকে যখন প্লাস মাইনাস তৈরি হয় SN1 কৌশলে এরকম প্লাস মাইনাস তৈরি হয়ে তার সাথে খুব সহজেই বিক্রিয়াতে অংশ নেয়। দুর্বল নিউক্লিওফাইলের ক্ষেত্রে SN1 কৌশলে ঘটে, তার মানে নিউক্লিওফাইলটা যদি দুর্বল হয় সেক্ষেত্রে SN1 কৌশলটা প্রাধান্য পাবে। অনুঘটকেরও কিছু ভূমিকা আছে। SN1 বিক্রির উদাহরণ আমরা জানি যে 3 ডিগ্রি যেহেতু খুব ভালো পরিমাণে বিক্রিয়াটা দেয়, 3 ডিগ্রি দিয়ে অ্যালকাইল হ্যালাইড দিয়ে এই বিক্রিয়াটা দেখিয়েছে, তারপর নিউক্লিওফাইল আক্রমণ করেছে, প্রোডাক্ট পাওয়া গেছে, বিদায়ী গ্রুপ ক্লোরিন চলে গেছে এবং সেইটার জায়গায় নিউক্লিওফাইলটা আক্রমণ করে এই যৌগটাকে তৈরি করেছে। এটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে বিষয়।
তারপরে রয়েছে SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়ার কৌশল, যে আমরা জানি যে SN1 বিক্রিয়ার দুইটা ধাপে ঘটে। তো প্রথম ধাপে কি হয়, বিদায়ী গ্রুপটা ইলেকট্রনটাকে নিয়ে চলে যায়, তারপরে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে কার্বোক্যাটায়ন এখান থেকে নিউক্লিওফাজ যেটা সেটা আক্রমণ করে প্রোডাক্ট তৈরি করে। তো এটা কৌশল যদি আমরা করতে চাই, দেখো কৌশলটা দেখতে পারি আমরা। তো কৌশল দেখতে গেলে আমাদের দেখো প্রথমে 3 ডিগ্রি দেখাতে হয়েছে, ইলেকট্রন টেনেছে, এই যে ডট ডট অর্থাৎ ইলেকট্রন টেনে নিয়ে যাচ্ছে, এইটা চলমান এরকম অবস্থাকে বুঝিয়েছে। এটাকে আমরা বলি কিন্তু TS1, ট্রানজিশন স্টেট 1। তারপর সম্পূর্ণ আলাদা হয়ে গেল, এই যে আলাদা হয়ে গেল এবং এটি সম্পূর্ণ অস্থিত মধ্যবর্তী কার্বোক্যাটায়নে পরিণত হয়ে গেল। এটাকে আমরা বলবো রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট RI হিসেবে এটাকে আমরা বলবো। তারপরে এই যে RI যেটা, সেটাতে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ থেকে নিউক্লিওফাইলটা এসে আক্রমণ করে এবং তার সাথে যুক্ত হতে থাকে। সেই যুক্ত হতে থাকার যে বিষয়টা, সেটাকে আমরা ডেল্টা প্লাস এবং ডেল্টা মাইনাস দিয়ে বুঝিয়েছি, এবং সর্বশেষে সম্পূর্ণভাবে এটা যুক্ত হয়ে গেছে, এটাকে বুঝিয়েছে। ফলে এটির নাম হয়ে গেছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল যেটা, সেটা আমরা দেখলাম। তাহলে প্রথম নিউক্লিওফাইলের ক্ষেত্রে প্রথম নিউক্লিওফাইল প্রশম নিউক্লিওফাইল হবে এটা। হ্যাঁ, প্রথম নয়, প্রশম নিউক্লিওফাইল হবে। তো প্রশম নিউক্লিওফাইলে যে পানি সে আক্রমণ করে একইভাবে বিক্রিয়াটাকে সম্পন্ন করে। এটা হার নির্ধারণের ধাপ, আমরা জানি যে ধাপটা স্লো সেটি হার নির্ধারণকারী ধাপ হয়, অর্থাৎ স্টেপ 1-এ যেটা থাকে এটা স্লো হয় বলে এটি বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। এই যে আমি একটু আগে বলেছিলাম যে এরকম এটা এনার্জি প্রোফাইলটা এরকম হবে। তারপরে এটা রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 1, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 2 এবং এটা হচ্ছে প্রোডাক্ট। এদিকে হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট এবং এদিকে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এই হচ্ছে মোটামুটি গ্রাফ, এবং এটি এভাবেই বিক্রিয়াটি সম্পন্ন হয়। যে অবস্থান্তর অবস্থা TS1, এটা আমি ওখানে বলেছিলাম, TS2 এটা বুঝিয়েছে জাস্ট এইটা এবং এটাকে। এগুলো এখানে তাই বলা আছে আমি যেটা বলেছি। তাহলে দ্রুত কোনটা হবে, দ্বিতীয় ধাপে যেটা হবে সেটা খুব দ্রুত হবে, কারণ দ্বিতীয় ধাপে যখন হবে তখন তার মধ্যে একটা আয়ন থাকবে, কার্বোক্যাটায়ন হিসেবে থাকবে, যখন তখনই দ্বিতীয় ধাপটা শুরু হবে এবং খুব দ্রুত এই বিক্রিয়াটা শেষ হবে। এরপর SN1 বিক্রিয়ার হার আমরা যেহেতু বলেছিলাম কেবলমাত্র একটার ঘনমাত্রার উপরে এই বিক্রিয়ার বেগ নির্ভরশীল, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, তাই এটাকে SN1 বিক্রিয়া বলা হচ্ছে। আপেক্ষিক সক্রিয়তা এটা আমরা পড়েছি। আপেক্ষিক সক্রিয়তা যে কার্বোক্যাটায়নটা থাকে সেটা সুস্থিতির উপরেই এটার অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার ক্ষমতা ক্রম নির্ভর করে। যেহেতু 3 ডিগ্রি এটা সবচেয়ে সুস্থিত, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তো কার্বোক্যাটায়নের এরূপ সুস্থিতির কারণেই SN1 বিক্রিয়ার সিরিয়ালও ঠিক এরকম হয়। তারপর দেখো স্টেরিও রসায়ন, এগুলো আমাদের ফার্স্ট ইয়ারে পড়া আছে, এটা 18 সালে আসছে, এরপরে হয়তো আসছে। SN1 বিক্রিয়া স্টেরিও রসায়ন পড়তে গেলে আমরা তার হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়, বিদায়ী গ্রুপ যখন চলে যায়, যে এটা বিদায়ী গ্রুপ যখন ইলেকট্রন নিয়ে চলে যায় তখন এই সি এর সাথে কি হয়, একটা প্লাস তৈরি হয়। সি প্লাস মানে এটা হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। এই যে দেখো এটাকে দেখিয়েছে আয়ন, যে আয়ন এই বিদায়ী গ্রুপ এটা চলে গেছে, ফলে 3টা রয়েছে। এটা হচ্ছে সেই প্লাস, কার্বনের প্লাস, এটি হচ্ছে কার্বোক্যাটায়ন, এবং এই কার্বোক্যাটায়নে এই আক্রমণকারী নিউক্লিওফাইল দুই দিক থেকেই আক্রমণ করতে পারে। যদি এই দিক থেকে আক্রমণ করে তাহলে এক ধরনের প্রোডাক্ট পাবেন, এবং এই দিক থেকে আক্রমণ করে আরেক ধরনের প্রোডাক্ট পাবেন। যেহেতু আক্রমণের দিক হচ্ছে বিপরীত, তাই উৎপন্ন হওয়া যে প্রোডাক্ট উৎপাদ 1 এবং উৎপাদ 2 তারা অবশ্যই কি হবে, বিপরীত কনফিগারেশনের হবে। এবং এই বিপরীত কনফিগারেশনের যে যৌগরা তাদেরকে যদি আমি সমানুপাতিক পরিমাণে মিশ্রিত করি তাহলে একটা রেসিমিক মিশ্রণ উৎপন্ন হবে, এবং সেই রেসিমিক মিশ্রণ কিন্তু রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, মানে আলোক নিষ্ক্রিয়। কেমন স্টেরিও রসায়ন, এটা ফার্স্ট ইয়ার থেকে পড়বা, এই যে এই চন আমি লিখে দিলাম ওখান থেকেই পড়বা। তারপর SN1 বিক্রিয়া রেসিমিক ও উল্টানো উৎপাদ পাওয়া যায়। আমি যে একটু আগে বললাম রেসিমিক মিশ্রণ মানে দুইটা সমান সমান যেহেতু উৎপন্ন হবে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো রেসিমিক মিক্সচার। এবং উল্টানো উৎপাদ মানে ওই যে এই দিক থেকে আক্রমণ করলে যে প্রোডাক্ট পাবো, ঠিক এই দিক থেকে আক্রমণ করলে তার বিপরীত প্রোডাক্ট পাবো, এই জন্য উল্টানো উৎপাদের কথা বলা হয়েছে। তারপরে চলে যে আমরা SN2 বিক্রিয়াতে। SN2 বিক্রিয়াতে দেখো SN2 বিক্রিয়া কাকে বলে, দুইটা
জিনিসের উপর, অর্থাৎ বিক্রিয়া গতি বিক্রিয়ক এবং নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপরে নির্ভরশীল, তাই এটাকে দ্বিআণবিক বা SN2 বিক্রিয়া বলে। এর বৈশিষ্ট্যগুলো আমাদের জানা আছে, তবে এর সক্রিয়তা কিন্তু ঠিক SN1 এর উল্টা, SN1 এর উল্টা। তো এটি বৈশিষ্ট্য ঠিক আগেরটার চেয়ে ব্যতিক্রম, ভিন্ন। অপোলার দ্রাবক হয়, আগেরটা পোলার দ্রাবকে ছিল। আগেরটা দুর্বল নিউক্লিওফাইলের ক্ষেত্রে ঘটছিল, এটা সবল নিউক্লিওফাইলের ক্ষেত্রে ঘটছিল, এবং এখানে অনুঘটকের কোনোই ভূমিকা নাই। তো এটা কৌশলটা আমরা দেখো সবারই আশা করি মনে আছে, তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কৌশলটা যদি হয় কিভাবে হবে। তো এখানে বিদায় গ্রুপে বিদায় নিতে থাকে যে ধাপে, সেই ধাপে এই নিউক্লিওফাইল এসে যুক্ত হইতে থাকে। তার মানে ও বিদায় নিতে থাকে, ফলে X ডেল্টা মাইনাস হয়, কিছু ইলেকট্রন পাইতে থাকে। আর এই তো অনেক ইলেকট্রন নিয়ে আসছিল, তার থেকে কিছু ইলেকট্রন ওর কাছে দিয়ে তার সাথে বন্ধন তৈরি করতেছে। তার মানে এখনো তার কাছে ইলেকট্রন বেশি রয়ে গেছে, তাই এটা হবে ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা মাইনাস। আমরা অনেকে ভেবে থাকি যে একটার মধ্যে আবার দুইটাই ডেল্টা মাইনাস কেন হয়, এই কারণে হয়, একজন কিছু পেয়ে হয়, একজন কিছু দিয়ে আরো তার কাছে থেকে যায় বেশি, এই জন্য হয়। তো এই SN1 কৌশলটা ঠিক দেখো, উল্টা ইনভার্সন ঘটবে। এই যে বিদায় গ্রুপ যে দিক থেকে চলে যাচ্ছে, আক্রমণকারী নিউক্লিওফাইল ঠিক তার বিপরীত দিক থেকে কিন্তু আক্রমণ করে যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। তো একটা সময় সম্পূর্ণভাবে যুক্ত হবে এবং এই বিদায় গ্রুপটা একদম আলাদা হয়ে ক্লোরাইড হিসেবে মুক্ত হবে। তাহলে এখানে যেহেতু ধাপ একটাই, সুতরাং এখানে কোনো বিক্রিয়া গতির কম বেশি এরকম নাই, একটাই ধাপ হবে, এবং এখানে ধাপটা হবে ঠিক এনার্জি প্রোফাইলটা হবে এরকম। দেখো রিঅ্যাক্ট্যান্ট একটু উপরে এবং প্রোডাক্ট একটু নিচে, যেহেতু প্রোডাক্ট একটু নিচে তাই বুঝতে হবে এটার স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জির মান তুলনামূলক এইটার চেয়ে কম, যেহেতু এটা নিচে আছে, যেহেতু কম তাই এটার স্টেবিলিটি বেশি। তার মানে স্থিতিশক্তি কম হলে তার স্টেবিলিটি বেশি হয়, স্থিতিশক্তি কম হলে স্টেবিলিটি কি হয়, বেশি হয়। তো এই হচ্ছে বিষয়। তারপরে SN2 বিক্রিয়ার হার আমরা যেমন বললাম দুইটা জিনিসের উপর নির্ভর করবে, একটা হচ্ছে সাবস্ট্রেট এবং আক্রমণকারী নিউক্লিওফাইল, উভয়ের উপরে নির্ভর করবে। আপেক্ষিক সক্রিয়তা ঠিক তার উল্টা। তো স্টেরিওলেশনের ক্ষেত্রে এটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি বা এরপরে আমরা পড়েছি। স্টেরিওলেশন বললেই এটা ওই যে এনানসিয়াম রিসিমিক মিশ্রণ কিনা, মিশ্র কম্পাউন্ড কিনা, অথবা তার মধ্যে আলোক সক্রিয়তা আছে কিনা, এই জিনিসগুলোকে আসলে হাইলাইট করতে হয়। তো এখানে বিদায় গ্রুপ যে পাশে আছে ঠিক তার বিপরীত দিক থেকে আক্রমণ করে এটা তৈরি করবে TS বা ট্রানজিশন স্টেট, তারপরে বিপরীত কনফিগারেশন পাওয়া যাবে। দেখো বিপরীত কনফিগারেশন পাওয়া যাবে, এই জন্য এটাকে বলে ইনভার্সন, ইনভার্সন বলা হয় এটাকে, যে উল্টে যায়। এই যে এইটা কথা বলছে, কনফিগারেশনটা পরস্পর বিপরীত দিকে থাকে। দেখো এখানে যদি এটা দিতে চাও তোমরা দিতে পারবা, যেখানে নিউক্লিওফাইলটা আক্রমণ করছে, আক্রমণ করে SN2 বিক্রিয়ার মাধ্যমে এটাকে ঠিক উল্টাই দিচ্ছে। ব্রোমিন নাই হয়ে গেছে বিদায় গ্রুপ হিসেবে, এবং ওয়েস্ট এখানে যুক্ত হয়ে এটা ঠিক উল্টে গেছে, এইটা চলে আসছে তাহলে এইখানে, এই যে এখানে আছে, এইটা চলে উল্টাইলেও ঠিক এইটার মতোই হবে, কারণ এইটা আছে কিন্তু পিছনে, আর এটা উল্টে যাবে, এটা চলে আসবে এইখানে, এইখানে চলে আসছে, ঠিক আছে। তারপর SN2 বিক্রিয়াতে কনফিগারেশনের বিপরীতায়ন ঘটে। তার মানে যে কনফিগারেশনটা হবে ঠিক এই যে আমি একটু আগে দেখলাম যেটা বিপরীত হয়ে গেছে, এখানে যা ছিল R ছিল কনফিগারেশনটা, এখানে হয়ে গেছে কি S। তার মানে ঠিক এই ধরনের বিক্রিয়াতে কিন্তু কনফিগারেশন যেটা থাকে সেটার বিপরীত হয়ে যায়, সেটার বিপরীত হয়ে যায়। এখানে এই জিনিসগুলোই বলছে, নতুন কিছু এখানে নাই। যদি চিত্র দিতে চাও তোমরা চিত্র দিলে ভালো হবে। তো এখানে দেখো এই যে কার্বনের যে যৌগটা আছে, এল মানে লিভিং গ্রুপ, এল দিয়ে বুঝেছে কি লিভিং গ্রুপ, এটা চলে যাবে লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ যদি চলে যায় তারা একই সময় এই নিউক্লিওফাইলটাও আক্রমণ করবে, তখন তারা দুইটাই একসাথে এই যৌগটার মধ্যে উপস্থিত থাকবে। দেখো লিভিং গ্রুপও আছে এবং নিউক্লিওফাইলও আছে, একটা সময় এই লিভিং গ্রুপটা একদম চলে যাবে এবং নিউক্লিওফাইলটা সম্পূর্ণভাবে যুক্ত হয়ে প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে। SN1 SN2 বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাবকের প্রভাব, এটা তোমরা একটু দেখে নিবে, এত ইম্পর্টেন্ট নয়। দ্রাবকের প্রভাব বলতে আমরা একটু আগে বলছিলাম যে দ্রাবক যদি পোলার হয় তাহলে সেটা SN1 কে ফলো করবে, আর অপোলার বা নন পোলার হলে সেটা SN2 কে ফলো করবে। কারণ SN2 এর মধ্যে কিন্তু ডাইরেক্টলি কোনো পোলারিটি তৈরি হয় না, কোনো প্রান্ত তৈরি হয় না, কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না।
এই জন্য এই বিক্রিয়াটা দেখো, অ্যালকাইল হ্যালাইড এরকম মধ্যবর্তী অবস্থায় আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং একটা সময় কি হয়ে যায়, দুইটা আয়নে পরিণত হয়ে যায়। তো এই যে দুইটা আয়নে পরিণত হয়ে গেল, এটা তো পোলার দ্রাবকের জন্য। তো SN1 বিক্রিয়াতে প্রথম ধাপ কার্বোক্যাটায়ন হয়, এই কারণে সেটি সুস্থিতি লাভ করে। তাই পোলার দ্রাবকের সাথে অ্যালকাইল হ্যালাইডের আকর্ষণ সহজেই কি করে, মধ্যবর্তী অবস্থার সৃষ্টি করে। তার মানে বোঝা গেল যে পোলার দ্রাবক SN1 বিক্রিয়ার জন্য বেশি প্রযোজ্য হয়। ছক দরকার হবে না। তারপর SN2 বিক্রিয়াতে ঠিক এর উল্টা ঘটনা ঘটবে। এখানে নন পোলার বা অ্যাপ্রোটিক দ্রাবক যারা, তাদের ক্ষেত্রে এই SN2 বিক্রিয়াটা বেশি প্রাধান্য পাবে। এমনকি বিক্রিয়ার হার 10 লক্ষ গুণ পর্যন্ত গিয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। তার মানে মধ্যবর্তী অবস্থার সৃষ্টির হার যদি বৃদ্ধি পায়, তাহলেই কেবল SN2 বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা প্রায় আসে SN2 বিক্রিয়ার জন্য DMSO ডাইমিথাইল সালফোক্সাইড এবং DMF ডাইমিথাইল ফর্মামাইড, এই দুইটা ভালো দ্রাবক, এই দুইটা ভালো মানের দ্রাবক। কার জন্য? SN2 বিক্রিয়ার জন্য। তো ভালো মানের দ্রাবক দুইটাকে আমরা চিনলাম। DMSO মানে ডাইমিথাইল, এই একটা মিথাইল একটা মিথাইল, দুইটা মিথাইল, আর সালফোক্সাইড, এই যে সালফোক্সাইড হচ্ছে এতটুকু। আর DMF মানে ডাইমিথাইল ফর্মামাইড, এই যে ডাইমিথাইল একটা মিথাইল একটা মিথাইল, আর ফর্মামাইড অ্যামাইড তো হচ্ছে CONH2, যেহেতু এটা এক কার্বনের তাই এটার নাম হচ্ছে ফর্মামাইড। তো বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যাজাইড আয়ন, তার মানে N3- এটাকে বলে অ্যাজাইড। এই অ্যাজাইড আয়নের মিথাইল আয়োডের সঙ্গে বিক্রিয়ার হার এত গুণ বেড়ে যায়, তার 4.5 গুণ 10⁴, তার মানে 10,000 গুণ 4, তার মানে 40,000, প্রায় 40,500। তার 40,500 গুণ বেড়ে যায়। তার মানে কত দ্রুত হয়। তখন এই বিক্রিয়া মিথাইল দ্রাবকের স্থলে DMF দ্রাবককে ব্যবহার করা হয়। তার মানে তখন আমরা মিথাইল দ্রাবকের স্থলে কি ব্যবহার করি, DMF দ্রাবকটাকে ব্যবহার করি। যেমন মিথাইল আয়োডাইড প্লাস এই অ্যাজাইডের সাথে বিক্রিয়া করছে এবং SN2 বিক্রিয়ার মাধ্যমে এই প্রোডাক্ট পাওয়া গেছে। এখন বলছে যে মিথানল এবং DMF এর পোলারিটি প্রায় সমান, একজনের 33 একজনের 37। এই বৃহৎ বিক্রিয়া হারের তারতম্যের কারণ হলো এই যে আক্রমণকারী কেন্দ্রাকর্ষী বিকারক অ্যাজাইড আয়ন মিথানলের হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে অধিকতর দ্রাবক সংযোজিত হয়ে যায়। তার মানে আক্রমণকারী কেন্দ্রাকর্ষী বিকারক নিউক্লিওফাইল যেটা থাকে, সেটা এই অ্যাজাইড আয়ন মিথানলের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেলে। তার মানে হাইড্রোজেন বন্ধন যখন তৈরি হয়ে যায়, তখন সেটি আবার দ্রাবক দ্বারা কি হয়ে যায়, সংযোজিত হয়ে যায়। অর্থাৎ মিথানল যদি এরকম দ্রাবক হয়, তাহলে এইটা অ্যাজাইড আয়নটা ওই মিথানলের সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে দ্রাবক সংযোজিত হয়ে যায়। কিন্তু DMF এর ক্ষেত্রে এইরূপ বন্ধন ঘটে না, এরকম কোন হাইড্রোজেন বন্ধন DMF থাকলে ঘটে না বলে অ্যাজাইড আয়ন তেমন দ্রাবক সংযোজিত হয় না। তার মানে যদি হাইড্রোজেন বন্ধনই তৈরি না হয়, তাহলে তো আর আমার কোনো দ্রাবক সংযোজন বিক্রিয়া হবে না। তো যেহেতু DMF এর ক্ষেত্রে কম দ্রাবক সংযোজিত বিক্রিয়ক অধিকতর ক্ষমতাশালী কেন্দ্রাকর্ষী বিকারক, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, তোমরা একটু খেয়াল করবা যে আসলে এখানে মনে রাখবো কিভাবে আমরা। যেহেতু কম দ্রাবক সংযোজিত বিক্রিয়ক, অর্থাৎ যেই বিক্রিয়কটাতে দ্রাবক কম আছে, তারা সংযোজিত বিক্রিয়ক অধিকতর ক্ষমতাশালী কেন্দ্রাকর্ষী বিকারক। তার মানে যারা কম দ্রাবক সংযোজিত বিক্রিয়ক, তারা হচ্ছে অধিক শক্তিশালী কেন্দ্রাকর্ষী বিকারক। তাই যেহেতু DMF এ অ্যাজাইড আয়নের অধিকতর কার্যকর, আমি একটু বললাম কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, এই জন্য এটা অধিকতর কার্যকর। এর ফল হচ্ছে বিক্রিয়া হারের উল্লেখযোগ্য বৃদ্ধি। তার মানে কার্যকর হয় না বলে সেটা আটকে থাকে না, এটা বিক্রিয়া করতে আরম্ভ করে দেয় এবং সেটা খুব দ্রুত করে। এই SN2 বিক্রিয়ার হার আরো বৃদ্ধি পায়, মানে এই ক্ষেত্রে SN2 বিক্রিয়া কি হয়, হার আরো বৃদ্ধি পায় যখন এই বিক্রিয়া DMSO তে করা হয়। তার মানে ওই যে প্রথমে আমরা বলছিলাম ডাইমিথাইল সালফোক্সাইড, ওইটাতে যদি করি তাহলে 10⁹ গুণ মিথানলের হারের তুলনায় দ্রুত হয়। তার মানে মিথানল হচ্ছে নর্মাল, প্রথমে আমরা নিয়েছিলাম, তার থেকে অনেক দ্রুত হয় DMF এ, এবং DMF এর চেয়েও অনেক বেশি দ্রুত হয় এই DMSO এই দ্রাবকের মধ্যে। সুতরাং SN2 বিক্রিয়ার জন্য DMSO এবং DMF দুইটাই খুব ভালো মানের দ্রাবক। অর্থাৎ DMF এর কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, DMSO তেও কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, তা আটকে থাকে না, তাই তারা সরাসরি দ্রাবক সংযোজিত হয়ে যেতে পারে না। এটা প্রোটিক অ্যাপ্রোটিক দ্রাবক সংজ্ঞা পূর্বা কেবল। প্রোটিক দ্রাবক মানে যে দ্রাবকের মধ্যে প্রোটন বা হাইড্রোজেন থাকে
অ্যাপ্রোটিক হবে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ বিহীন, অর্থাৎ ওএইচ গ্রুপ থাকবে না এমন কোন দ্রাবক যদি হয় তাহলে তাকে আমরা বলবো অ্যাপ্রোটিক দ্রাবক, যেমন ডিএমএসও, ডিএমএফ, আইসিএমপি ইত্যাদি। SN1 ও SN2 বিক্রিয়ার ক্ষেত্রে বিদায়ী গ্রুপের প্রভাব। বিদায়ী গ্রুপের প্রভাব, তো বিদায়ী গ্রুপের প্রভাবের জন্য আমরা খেয়াল করব এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে। যেমন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়া অণু থেকে যে গ্রুপটি চলে যায় তাকে আমরা বলি বিদায়ী গ্রুপ। SN1 এবং SN2 উভয় ক্ষেত্রে বিদায়ী গ্রুপের বন্ধন ভাঙে, ভালো কথা। তো বলছে মুক্ত অবস্থায় যে বিদায়ী গ্রুপ যত বেশি স্থিতিশীল সেই গ্রুপ তত সহজে চলে যায়। তো অর্থাৎ যে গ্রুপটা চিন্তা করবে যে আমি এখান থেকে বিদায় নিলেই ভালো থাকতে পারবো, মুক্ত অবস্থায় স্থিতিশীল থাকতে পারবো, সেই খুব সহজে চলে যাবে। তার মানে যে ভাববে যে আমি বিদায় নিয়ে বেশি স্থিতিশীল হতে পারবো সেই গ্রুপ ছেড়ে চলে যাবে, মানে সেই গ্রুপটাই তত সহজে চলে যাবে। তো এই চলে যায় প্রবণতা ক্ষারকত্বের বিপরীত ধর্মী, অর্থাৎ সবচেয়ে দুর্বল যে ক্ষার সেই সবচেয়ে ভালো বিদায়ী গ্রুপ। এটা লাইনটা মনে রাখবেন, সবচেয়ে দুর্বল ক্ষারই হচ্ছে ভালো বিদায়ী গ্রুপ। তার মানে ভালোভাবে সে বিদায় নিয়ে চলে যেতে পারে, ইলেকট্রন নিয়ে চলে যেতে পারে। সবল ক্ষার যদি হইতো তাহলে তো সে ইলেকট্রন দান করতো, আর যে বিদায়ী গ্রুপ সে তো ইলেকট্রন দান করে না, সে ইলেকট্রন নিয়ে নেয়, নিয়ে চলে যায়। এই জন্য বলে যারা দুর্বল ক্ষার তারাই ভালো বিদায়ী গ্রুপ। তো এখানে এক্সাম্পল দিয়েছে, হ্যালাইড শ্রেণীর মধ্যে সবচেয়ে ভালো বিদায়ী গ্রুপ হচ্ছে আয়োডাইড। সবচেয়ে ভালো বিদায়ী গ্রুপ হচ্ছে কি আয়োডাইড, কারণ এইখানে এটার আকার হচ্ছে বড়। তারপরে ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড এগুলো বিদায় হতে চায় না বলেই, কারণ হচ্ছে এর কেন্দ্রের কাছাকাছি ইলেকট্রনগুলি থাকে, তাই সে দিতে চায় না, যেহেতু এদের আকার ছোট। তো এখানে সর্বনিম্ন ক্ষার হচ্ছে আয়োডাইড এবং এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদায়ী গ্রুপ। এই কারণে তেজি ক্ষার, ওএইচ1 এগুলো হচ্ছে অত্যন্ত দুর্বল বিদায়ী গ্রুপ, এরা যেতে চায় না। তো এদেরকে তাড়াইতে হইলে এদের দুর্বল অনুবন্ধী অ্যাসিডে রূপান্তর করতে হয়, ঠিক আছে। যেমন অ্যালকোহলের সাথে যদি অ্যাসিড দিয়ে আমরা বিক্রিয়াটা করি তাই এটি সহজেই ভেঙে যাবে এবং অ্যালকাইল আয়ন পাওয়ার প্লাস এবং পানি গঠিত হবে। পানি হচ্ছে একটি ভালো বিদায়ী গ্রুপ, যেহেতু এটি একটি দুর্বল ক্ষার। হ্যাঁ, আচ্ছা, সেজন্য প্রতিস্থাপনে সহজ করে দেয়। তো এখানে মোটামুটি যে অংশটা বলা হয়েছে যে বিদায়ী গ্রুপ আসলে কিভাবে প্রভাব বিস্তার করে, তাহলে SN1 বিক্রিয়াতে এটি কিভাবে প্রভাব সৃষ্টি করে এবং SN2 বিক্রিয়ার ক্ষেত্রেও এটি কিভাবে প্রভাবিত করে সেটি এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা আগামী দিন এরপর থেকে শুরু করব অধ্যায় 2 শেষ করে ইনশাআল্লাহ আমরা অধ্যায় 3-এ চলে যেতে পারবো। এই পর্যন্ত আজকে থাকবে, আগামী দিন থেকে এরপর থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।